প্রিয় ছাত্রছাত্রী, সহজপাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ রচিত এই প্রবন্ধটি আলোচনা করব। প্রবন্ধটিকে আলোচনার সুবিধার্থে আমি 3টি পর্বে ভাগ করে আলোচনা করেছি। প্রথম পর্বে কিছু অংশ নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে ফেলেছি। আজ দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই পর্বের শেষে যতটুকু আমাদের পড়ানো হবে সেই কিছু অজানা বা জানা শব্দের কিছু অর্থ তোমাদেরকে আমি দেব, সেটা তোমরা ভিডিও শেষে দেখে ভালো করে দেখে নেবে, কারণ সেটা দেখলে তোমাদের তাহলে এই প্রবন্ধটা পড়ে বুঝতে খুবই সুবিধা হবে। প্রথম পর্বে আমরা যেটুকু দেখেছিলাম সেটুকু অংশে আমাদের যেটুকু রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম যে এত বছর পর যখন কলম হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকি। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে শৈশবকাল থেকে লেখক লেখার প্রতি যে অনুভূতি পেয়েছেন তা এক কথায় ভোলার নয়। আজ এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন লেখকের মনে কষ্ট হচ্ছে। আজকে আমরা এখান থেকে দ্বিতীয় পর্ব শুরু করব। বলছে, ভাবি আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাংড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। বলছে আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, তাহলে দেখো যীশুখ্রিস্ট কে ছিলেন না খ্রিস্ট ধর্মের প্রবর্তক। বলছে ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে। মিশর, তাহলে মিশর হচ্ছে গিয়ে তোমরা জানো যে আরব রাষ্ট্রপুঞ্জের একটি দেশ, পিরামিডের জন্য বিখ্যাত। বলছে আমি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। তাহলে সুমেরিয়ান কারা না ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে গড়ে উঠেছিল একটি সভ্যতা, সেই সভ্যতার অধিবাসীদেরকে আমরা সুমেরিয়ান বলি। আর ফিনিশীয় সভ্যতার অধিবাসীদেরকে আমরা ফিনিশিয়ান বলছি। বলছে তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাংড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। তাহলে কি করতাম? নীল নদীর তীর থেকে একটা নলখাংড়া ভেঙে নিয়ে আসতাম, সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। হয়তো সুচালু করে কলম বানাতাম, শুধু তাই নয় সেটাকে কি করতাম? সুচালু করে কলম বানাতাম। তাহলে এখানে আমরা একটা নতুন শব্দ একটা দেখতে পাচ্ছি, নল খাগড়া। নল খাগড়া শব্দের অর্থ কি না তোমরা এটাকে ভাবতে পারো এক ধরনের ঘাস বা সর গাছ, যেটাকে আমরা বলি সেই সর গাছের মতো এক ধরনের, যেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লেখার মতো কলম বানানো যেত। হয়তো ফিনিশও আমি, তাহলে কি বলছে? হয়তো ফিনিশও আমি, যদি আমি ফিনিশও হতাম, বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। তাহলে কোথা থেকে কুড়িয়ে নিতাম না বন থেকে কুড়িয়ে নিতাম, কি নিতাম? একটা হাড়, সেটাই আমার কি হতো? কলম হতো। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, তাহলে এখানে দেখো আর একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, অধীশ্বর। অধীশ্বর মানে সম্রাট বা মহারাজ। কোথাকার হতাম না রোম সাম্রাজ্যের। আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে। তাহলে দেখো বলছে আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে জুলিয়াস সিজার যদি আমি হতাম, তাহলে জুলিয়াস সিজার রোম সাম্রাজ্যের অধীশ্বর, পুরো নাম গাউস জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা কি না তীর, যেটাকে আমরা বলতে পারি, বা একটা সরু কাঠি এরকম, যার পোশাকি নাম স্টাইলাস। তাহলে স্টাইলাস শর্ট প্রশ্ন আকারে এটা মনে রাখবে। স্টাইলাস কি? তাহলে আমরা বলতে পারি যে ব্রোঞ্জের তৈরি শলাকা, তাকে আমরা স্টাইলাস বলছি। তুলে দিত আমার হাতে, যদি আমার হাতে তুলে দিত, তার বেশি কিছু নয়। বলছি এটুকুই যদি আমার হাতে তুলে দিত, তাতেই আমি যে সন্তুষ্ট হতাম, তার থেকে বেশি কিছু আমার চাওয়ার ছিল না। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, তাহলে কি বলছে? সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, এখানে আমরা একটা চরিত্রের নাম পেলাম, কাসকা। কাসকাকে না সিজারের বিরুদ্ধে তৎকালীন সময়ে একদল জনপ্রতিনিধিরা বা একদল ষড়যন্ত্রকারীরা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তো তাদের মধ্যে একজন অন্যতম ছিল কাসকা। তাকে তিনি কি দিয়ে আঘাত করেছিলেন? বলছি আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। অর্থাৎ তিনি সিজার
কাসকাকে যে কলমটি দিয়ে আঘাত করেছিল সেটা ছিল স্টাইলাস। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। তাহলে দেখো, এতদিন আমরা বিভিন্ন গল্প বা উপন্যাসে পড়ে এসেছি যে কলম দিয়ে মানুষ খুন করা যায়। এখানে আমরা তার একটা উদাহরণও দেখতে পাচ্ছি যে সিজার কাসকাকে কলম দিয়ে খুন করতে চেষ্টা করেছিলেন। তাহলে কি বলছে, চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাহলে চীনারা কি দিয়ে লিখে আসছে না তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তাহলে কি বলছে, তাদের যদি আমরা বাদ দেই এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা, জ্ঞানাঞ্জন মানে হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি তত্ত্ব জ্ঞানরূপ কালি বা যা অজ্ঞানতা দূরীকরণে সমর্থ বলেছিল, সর্বার্থেই শলাকা, যেটা সব অর্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। অর্থাৎ সেটা জিসের তৈরি হোক না কেন, সেটা কিন্তু সব অর্থেই আমরা কি দেখতে পাচ্ছি না, সেটা আমাদের নলখাগড়ার হোক, বাঁশের হোক বা পাখির পালকের হোক, সেটা কিন্তু সব অর্থেই কিন্তু একটা শলাকা বা ব্রোঞ্জের মতোই একটা ছিল। সেটা দিয়ে কিন্তু কলম হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারতাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এর পরের অনুচ্ছেদে বলছে, এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। তাহলে কি বলছে, এখন যারা স্কুলের ছেলে মেয়ে রয়েছে তাদের তহবিলেও আমরা রকমারি কলম দেখতে পাচ্ছি। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। বলছে গ্রামাঞ্চলে অর্থাৎ গ্রামেও কিন্তু আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। আর খাগের কলমটা আমরা কোন সময় দেখতে পাচ্ছি, একমাত্র সরস্বতী পুজোর সময়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। তাহলে কি বলছে, কাঁচের দোয়াতে কালির বদলে কি রয়েছে, দুধ রয়েছে। ফাউন্টেন পেন, দেখো এখানে আমরা ফাউন্টেন পেন এই শব্দটা পেলাম, এটা আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। বলছে ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম রয়েছে। পালকের কলমও আজ আর কি হচ্ছে, চোখে পড়ছে না। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি পরের পৃষ্ঠাতে আমরা চলে আসব। বলছে চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পাখির পালকে তৈরি এক প্রকার কলম যার ইংরেজি নাম কি, কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স। তাহলে কি হয়েছে, কে বলতেন না, লর্ড কার্জন। তাহলে কার্জন আমরা জানি বঙ্গভঙ্গ আন্দোলন যে আমাদের হয়েছিল, অর্থাৎ বাংলাকে ভাগ করে দেওয়ার যে একটা কূটনৈতিক চক্রান্ত করেছিলেন, তার অন্যতম মূল কারিগর ছিল লর্ড কার্জন। তিনি কি করেছিলেন না, বাঙালি সাংবাদিকদের কি বলতেন, বাবু কুইলস ডাইভার্স। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বাবু একটি প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা যদি পড়ে থাকো তাহলে হয়তো জানবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ আছে বাবু। এই বাবু প্রবন্ধে একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময়কার বাঙালি সমাজে যারা একটু কি বলা যেতে পারে, তাদের একটু তির্যকভাবে বাঙালি সমাজকে তিনি তুলে ধরেছেন এই প্রবন্ধে। তিনি বলছে সেই ধরনের বাবুর মতোই এদেরকে তিনি বাবুর সঙ্গে তিনি সাংবাদিকদের কম্পেয়ার বা তুলনা করেছেন। বাবু কুইলস ডাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। এখানে একটা শর্ট প্রশ্ন আকারে তোমরা মনে রাখবে যে পুরনো দিনের যদি আমরা পালকের কলম দেখতে চাই তাহলে কোথায় দেখতে পাই বা কোন জায়গাতে আমরা দেখতে পারি, তাহলে কোথায় না, পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। তাহলে কারা, উইলিয়ামস জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, উইলিয়াম জোন্স। তাহলে দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে যে আমাদের দেশে ইংরেজিটা শাসন করলেও সমস্ত ইংরেজরাই যে আমাদের খারাপ চাইতেন তা নয়। কিছু কিছু ইংরেজ ছিল যারা আমাদের অবশ্যই শুভাকাঙ্ক্ষী। তো তাদের মধ্যে উইলিয়াম জোন্স বা কেরি, এরা কিন্তু তাদের মধ্যেই অন্যতম দুজন। উইলিয়াম জোন্স তোমরা জানো যে আমরা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, এবং হচ্ছে কেরি সাহেব, এবং পুরো নাম হচ্ছে উইলিয়াম কেরি। তিনি একজন খ্রিস্টান মিশনারি। বলছে সমুন্সি,
সমুন্সি বলতে আমরা এখানে মুন্সি, কেরি সাহেবের মুন্সি হচ্ছে কি রামরাম বসু, অর্থাৎ যার কাছে কেরি সাহেব বাংলা শিখেছিলেন। তোমরা জানো যে ইংরেজরা যখন আমাদের দেশে এসেছিল, আমাদের মাতৃভাষা বাংলার সঙ্গে তারা অতটা সড়গড় ছিলেন না, সেই জন্য তাদের বাংলা শেখার প্রয়োজন ছিল, কারণ আমাদের সঙ্গে কথোপকথন বা আমাদের সঙ্গে সামাজিক যোগাযোগ রক্ষার্থে তাদের কিন্তু বাংলা ভাষা শেখাটা আবশ্যক ছিল। তো সেই অর্থে তারা কিন্তু আমাদের কাছ থেকে বাংলা শেখার চেষ্টা করতেন। তো কেরি সাহেবকে বাংলা শেখানোর দায়িত্ব নিয়েছিলেন রামরাম বসু, তার মুন্সি ছিলেন। বলছে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম, অর্থাৎ তাদের কী আছে, দোয়াতে কী গোঁজা আছে, পালকের কলম। বলছে এই পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন। তাহলে কি না, এই ধরনের কলম তৈরি করার জন্য সাহেবরা একটা ছোট যন্ত্রও বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। তাহলে যন্ত্রটা দেখতে কেমন না, এখন তোমরা জানো যে তোমরা পেন্সিলটাকে যে আমরা কাটার দিয়ে আমরা যেটাকে সুন্দর একটা আকৃতি নিয়ে আসার চেষ্টা করি, লেখার মতো আকৃতি নিয়ে আসার জন্য আমাদের যে যন্ত্রটা রয়েছে সেটাকে পেন্সিল শার্পনারের মতোই সেটা ছিল। তাতেও রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। তাতে যদি আমরা পালকটা ঢুকে চাপ দিতাম তাহলে সেটা একটা কলম তৈরি হয়ে যেত। অর্থাৎ কলম তৈরি করার জন্য তারাও কিন্তু একটা তৎকালীন সময়ে তারা একটা পদ্ধতি বা যন্ত্র কিন্তু তারা আবিষ্কার করে ফেলেছিল। বলছে পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়। বলছে পালকের কলম তো সে তো অনেক পরের ব্যাপার, কিন্তু দোয়াত কলমও কিন্তু আজকে আমরা আর দেখতে পাচ্ছি না। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাহলে কি বলছে, পালকের কলম আজকে দেখা যায় না, দোয়াত কলম ও আজকে উঠে গিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো অফিসে যেটুকু রয়েছে সেটুকু কেবলমাত্র সাজানো, ফাঁকি। বলছে ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাহলে কোথায় না, কলকাতার চৌরঙ্গির পথে কি করছে, গিজগিজ করছে। অর্থাৎ তাদের অবস্থান এত বেশি সেটা চোখে পড়ার মতো। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়, সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। তাহলে দেখো এই প্যারার আমরা শেষের দিকে আমরা দেখতে পাবো, বলছে তাহলে কি 3 জনের মধ্যে একজনের পেশা কি করছে, কলম বিক্রি। বলছে এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। 10 কলমধারী মানে এক হাতে 10 রকম কলম ধরে আছে ফেরিওয়ালা, সস্তার চূড়ান্ত। তাহলে দেখো এই যে এখানে যে সস্তার চূড়ান্ত, এই কথার মাধ্যমে লেখক কিন্তু তার মনের হতাশা প্রকাশ করছেন। ফলে প্রত্যেকের পকেটে কলম, এটা লেখক ঠিকঠাকভাবে বলছে যে কলম যদি এতই সস্তা হয়ে যায়, তাহলে কলম যে কত গুরুত্বপূর্ণ বিষয়, কলম যে কতটাই মানুষের কাছে কত কাঙ্ক্ষিত বস্তু, সেটা কিন্তু হারিয়ে যাবে। বলছে শুধু কি পকেটে, বলছে শুধু কি পকেটে রয়েছে, পণ্ডিত মশাইয়ের কলম ছিল কানে গুঁজে রাখার জন্য। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখা। তাহলে পণ্ডিত মশাইয়ের কলমটা কোথায় ছিল, কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলছি, কাকে বলছি, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। তাহলে দেখো এই বাক্যটা তোমরা মনে, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। তাহলে তোমরা জানো যে দার্শনিক, অর্থাৎ দার্শনিকদের মূল উদ্দেশ্যই এই যে রহস্যময় পৃথিবী, এই পৃথিবীর সমস্ত রহস্য, তার সমস্যা বা রহস্যের উৎস খুঁজে বের করার চেষ্টা করেন। অর্থাৎ তারা সমস্ত কিছুর মধ্যে একটা প্রশ্ন, সমস্ত কিছুর মধ্যে একটা জিজ্ঞাসা তাদের মনে অনবরত নাড়া দেয়। তো হচ্ছে তারা এই ধরনের রহস্যময় পৃথিবীর যদি সমস্ত রহস্য খুঁজে বের করার চেষ্টা করেন, তো তাদেরকে একটু ভাবাবেগে থাকতেই হবে সব সময়। অর্থাৎ তো এই ভাবাবেগের একটা অন্যতম বৈশিষ্ট্য, তিনি কানে যদি কলম গুঁজে থাকেন তাহলে তার চিন্তাভাবনাটা অনেকটা ফলপ্রসূ হয়, তার রহস্যের উৎস সন্ধানে তিনি অনেকটা এগিয়ে যেতে পারেন। অর্থাৎ দার্শনিক, অর্থাৎ তাকেই আমরা বলবো যিনি কানে কলম রয়েছে, অর্থাৎ তিনি দুনিয়ার রহস্য উৎস অনুসন্ধানে ব্যপ্ত রয়েছেন। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম, বলছে ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি
যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো। অর্থাৎ কোথায় রয়েছে? কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। ভিড়ে, ট্রামে, বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। তাহলে দেখো এখানে আমরা একটু লেখক একটু রসিকতার একটু সাহায্য নিয়েছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো কোনো সময় ভিড়ের সময় ট্রাম বা বাসে যদি আমরা যাতায়াত করি, ধরো মহিলা যাত্রী তিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ যাত্রী যার উচ্চতা মহিলা যাত্রীর মাথার উচ্চতা বা পুরুষ যাত্রীর বুক পকেটের সমান। অর্থাৎ পুরুষ যাত্রীর বুক পকেটে যে কলমটা রয়েছে সে কলমটা হয়তো অসতর্কভাবে মহিলা যাত্রীর কোনো রকম মাথায় ও চুলে গোঁজা হয়ে গেছে। তাহলে সেই অবস্থায় তিনি ট্রেন থেকে নেমে আছেন, এমন সময় পেছন থেকে একজন চেঁচিয়ে বলল, কি বলল, ও দিদি আপনার খোঁপায় কলম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কলমের অবস্থান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হচ্ছে। এরপরে দেখো বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। তাহলে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, বিস্ফোরণ ঘটে গিয়েছে। বিস্ফোরণ মানে কি, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ এরপরে কিন্তু কলম আর নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আর সীমাবদ্ধ নেই। কিসের বিস্ফোরণ ঘটে গেছে? কলমের বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত। তাহলে কি বলছে, একসময় কি বলা হতো, কলমে কায়স্থ চিনি আর গোঁফেতে রাজপুত। কায়স্থ মানে কি, এটা হিন্দুদের একটা জাতি। তারা কি করতো, ম্যাক্সিমাম সময় তারা লেখালেখির কাজে ব্যস্ত থাকতো। অর্থাৎ কি না, তারা কেরানি হয়েছে। তার মানে কি, কেরানি হতে গেলে তাদেরকে বিভিন্ন জমিদারি বা সেরেস্তায় তারা কাজ করতো। ফলে কি হয়েছে, তাদের কাছে কলম অনিবার্য বিষয়। অর্থাৎ তাহলে কায়স্থকে কলম থাকতেই হবে কায়স্থের কাছে। আর গোঁফেতে রাজপুত, আর রাজপুতরা কি মনে করতো যে গোঁফ তাদের সৌন্দর্যের প্রতীক, পৌরুষের প্রতীক। অর্থাৎ গোঁফ ছাড়া রাজপুত হতেই পারে না। কিন্তু বলছে এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়, কিন্তু এখন বর্তমান সময়ে সমস্ত কিছু সর্বজনীন হয়ে গেছে। এখন গোঁফ বা কলম কেউ কারো নিজস্ব বলে দাবি করতে পারবে না। কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। তাহলে এখানে আবার একটা কি লাইন শব্দ আছে, দেখো লাইন আছে, বলছে কালীর অক্ষর নাইকো পেটে। অর্থাৎ কালীর অক্ষর মানে কি, লেখাপড়া পেটে নাই, অথচ চণ্ডী, চণ্ডী মানে চণ্ডী পাঠ করছেন কোথায়, কালীঘাটে। বলছে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। তাহলে কি বলছে, দেশে আজকে সবাই স্বাক্ষর না হলেও কলম কিন্তু এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। তাহলে দেখো, অস্পৃশ্য মানে যাকে স্পর্শের অযোগ্য, যাকে স্পর্শ করা যায় না। তাহলে পকেট মাররাও আজকে কলম কি করছে, স্পর্শ করছে না। তারাও কিন্তু কি করছে, কলমতে তারা আজকে ছেড়ে দিয়েছে। তাদের নিজস্ব চিন্তা ভাবনা অন্য কিছু নিয়ে তারা ভেবে তারা হাত সাফাইয়ের কাজ দেখানোর চেষ্টা করছে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। দেখো এইখানে কিন্তু তোমরা একটু মনে রাখবে, এখানে আমরা অনেকগুলো ছোট প্রশ্ন আমরা দেখতে পাবো এর মধ্যে। বলছে পণ্ডিতরা বলছেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এবার আমরা ফাউন্টেন পেন সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। তাহলে কলমের দুনিয়ায় যে বিপ্লব ঘটিয়েছিল তাহলে কে না, ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাহলে বাংলায় তাকে আমরা কি বলতাম, ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। দেখো তিনটে বাক্য, তিনটে শর্ট প্রশ্ন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল কে, ফাউন্টেন পেন। বাংলায় তাকে কি বলা হতো, ঝর্ণা কলম। নামটা কার দেওয়া, রবি ঠাকুরের দেওয়া। এরপরে দেখো বলছে একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আরও একটা কিন্তু ছোট প্রশ্ন, এখানে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী শৈশাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন।
তাহলে ফাউন্টেন পেনের জন্ম তাহলে কীভাবে হয়েছে তাহলে তোমরা জানলে। তাহলে কি হয়েছে, তাহলে দেখো মানুষ যখন সমস্যায় পড়ে তখন তার সমস্যার সমাধানের জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে, আর এই সমস্যার সমাধানের পথে যেতে যেতেই মানুষ নতুন কিছু তৈরি করে ফেলে, যেটা আমরা দেখতে পেলাম যে ওয়াটারম্যান, লুইস অ্যাডসন ওয়াটারম্যান কীভাবে ফাউন্টেন পেনের সৃষ্টি করেছেন। এরপরে আমরা দেখব আমাদের পরে যে আছে যেটা আমরা দেখতে পাবো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। তাহলে কি বলছে, আমার মনে পড়ে, আমার মনে কার না, এখানে আমরা দেখতে পাবো লেখকের মনে পড়ছে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বলছে দ্বিতীয় মহাযুদ্ধের সময়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক পরের ঘটনা, অর্থাৎ কি দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। তাহলে আমরা এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে আমাদের যে দ্বিতীয় মহাযুদ্ধ অর্থাৎ যার সময়কাল 1939 থেকে 1945 এই সময়ে ঘটেছিল। বলছে সেই সময় কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছে একটা ফাউন্টেন পেন কিনবো বলে। তাহলে লেখক কোথায় গিয়েছেন, কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছে একটা ফাউন্টেন পেন কিনবো বলে। তাহলে কি হয়েছে, তাহলে এইবারে দেখো লেখক একটু স্মৃতিচারণা করছেন। বলছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছে একটা ফাউন্টেন পেন কিনবো বলে। তাহলে কি হয়েছে, তাহলে লেখক দোকানে পৌঁছে গিয়েছেন। তাহলে এই সময় দোকানি জানতে চায় যে আমি কী ধরনের ফাউন্টেন পেন কিনতে ইচ্ছুক। তো বলছে কলম। ব্যাস ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, অর্থাৎ তিনি জানতে যাচ্ছেন কী ধরনের পেন কিনবেন। বলছে ভ্যাবাচ্যাকা মানে অবাক হয়ে গেলাম, কি বলবো বুঝে উঠতে পারছি না। তিনি আউড়ে চলেছেন। তার মানে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফাউন্টেন পেনের কত প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আমরা এখানে দেখতে পাবো। তাহলে তিনি কি বলছেন, তাহলে বলছেন পার্কার, বলছে পার্কার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে না, বলছে তিনি পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। তাহলে এখানে আমরা কত রকমের ফাউন্টেন পেনের কথা আমরা জানতে পারছি। কি কি ফাউন্টেন পেন, পার্কার আছে, শেফার্ড আছে, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন, অর্থাৎ কোনটার কী দাম হতে পারে সেটাও তিনি সঙ্গে সঙ্গে মুখস্থ বলতে চাইছেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। দেখো যারা বিচক্ষণ, যারা বিক্রেতা হয় তারা ক্রেতার কিন্তু অবস্থা দেখে তারা কিন্তু বুঝতেই পারে। কিন্তু তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমার পকেটের অবস্থা। পকেটের অবস্থা বলতে এখানে কি না, তোমরা এটা বুঝবে যে তাহলে লেখকের পকেটে বা অর্থাৎ কি টাকার অভাব ছিল সেই সময়, অর্থাৎ যে ধরনের দামি পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট দেখাচ্ছে সেই ধরনের কেনার মতন টাকা কিন্তু লেখকের কাছে ছিল না। তো সেই জন্য বলছে তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যান। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে তাকে পরামর্শ দিচ্ছে, লেখককে পরামর্শ দিচ্ছেন যে সস্তার একটা পাইলট নিয়ে যান। জাপানি কলম, কোথাকার জাপানি কলম, কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলটটি নিয়েই ঘরে ফিরলাম। তাহলে কি বলছে, আমি সেদিন সেই জাদু পাইলটটি নিয়েই ঘরে ফিরেছিলাম। তাহলে জাদু পাইলট কেন না, যেভাবে বিক্রেতা তার রহস্যময় পার্কারটা নিয়ে, পাইলটটা নিয়ে খেলা দেখালেন, দেখানোর পরেও দেখলেন যে সমস্ত কিছু ঠিক আছে এবং খুব সুন্দর লেখা চলছে, তো সেটা তার কাছে জাদুই মনে হয়েছে। পরে নামি দামি আরও নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। তাহলে দেখো এইখানে একটা খুব সুন্দর একটা কথা আছে, যদি তোমরা একটু বিষয়টাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো তাহলে এর অর্থ কিন্তু অন্যরকমভাবে আমরা নিতে পারি। বলছে কি, ফাউন্টেন পেনের বলছে একটা বিপদ আছে। কি বিপদ না, তার লেখককে নেশাগ্রস্ত করে তোলে। তাহলে দেখো নেশা এই শব্দটার সঙ্গে আমরা পরিচিতি, তাহলে অনেক সময় নেশা মানুষকে বিপদে চালিত করে, মানুষের সর্বশান্ত সব কিছু হারিয়ে যায়, মানুষকে কী বলা যেতে পারে নিঃশেষ করে দেয়। কিন্তু কিছু কিছু নেশা আছে মানুষকে চরমতম উন্নতির শিখরে পৌঁছে দেয়। তাহলে যদি ভাবো লেখকের মূল কাজ কী,
লেখালেখি করা। তাকে যদি নেশাগ্রস্ত, তাহলে তিনি আরও অনেক লিখতে পারবেন, তার অনেক শিল্পসত্তা সাহিত্য সৃষ্টি করতে পারবেন, তাহলে সেটা নিশ্চয়ই অবশ্যই ভালো দিক। ঠিক সেরকমভাবে আজকে তোমরা ছাত্ররা, তোমরা ছাত্র বা ছাত্রী, তোমরা এটুকু মনে রাখবে যে পড়াশোনাটাকেও তোমরা একটা নেশায় পরিণত করো, তাহলে দেখবে তোমাদের জীবনে আরও তোমরা ভালো পড়াশোনা করতে পারবে, জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে। তাহলে নেশা, তাহলে কি হয়েছে, আমাদের কিছু কিছু ভালো দিকও রয়েছে। বলছে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। এবারে দেখো এখানে কিন্তু আরও একটা কথা বলা আছে, বলছে লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, তার কাছে নেশাটা কিন্তু খুব শখে পরিণত হয়। কীরকমভাবে দেখো লিখতে পাবো, দেখো বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। তাহলে কী আছে, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার দেখিয়েছিলেন তার কী সংগ্রহ, ফাউন্টেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবে। ভাবো, লেখক কেবলমাত্র, যেটা আমরা শ্রীপ্রান্ত, একটা সস্তার পাইলট জাপানি কলম কিনে নিয়ে যাচ্ছেন, অথচ শৈলজানন্দ তাকে দেখিয়েছেন কতগুলো, ডজন দুয়েক তো হবেই। পার্কার ছিল বেশ কয়েক রকম, তাহলে পার্কার অনেক রকমেরই ছিল, তাহলে পার্কার অনেক রকম ছিল, যেটা শ্রীকান্ত মনে মনে খুশি হয়েছিলেন অবশ্যই, কারণ তার সংগ্রহে এত কিছু না থাকলেও তার দেখার সৌভাগ্য ঘটেছিল বলে। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। তাহলে দেখো শৈলজানন্দ কি বলছেন, এই নেশা তিনি কোথা থেকে পেয়েছেন, না শরৎদার কাছ থেকে। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, শরৎদা বলতে কার কথা বলা হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ বাংলা সাহিত্যের আর একজন অন্যতম কথাশিল্পী, যাকে আমরা আমাদের জীবনের কথা, আমাদের বাস্তবিক জীবন যেটা রয়েছে, আমাদের অতি সাধারণ ঘটনাকে তিনি তার কলম দিয়ে এত সুন্দরভাবে পরিস্ফুট করেছেন, যাতে যেন মনে হয় তার ওই লেখা, তার ওই গল্পে, তার ওই উপন্যাসে যেন মনে হয় আমার নিজের জীবন, আমার নিজের সাংসারিক জীবন, আমার প্রতিবেশীর জীবন যেন প্রতিফলিত হয়েছে। তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিন্তু ফাউন্টেন পেনের নেশা ছিল, সেটা আমরা জানতে পারলাম। তাহলে কি বলছে, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে আমরা কি দেখতে পেলাম, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও ফাউন্টেন পেনের নেশা ছিল, সেটাও আমরা এখানে জানতে পারলাম। আমাদের দ্বিতীয় পর্ব আমরা এইটুকু আমরা আলোচনা করব, পরের তৃতীয় পর্বে আমাদের বাকি অংশটা আমরা পড়ব। আমাদের এর পরে অংশ আমরা দেখতে পাবো যে আমাদের তৃতীয় পর্বে যখন আমরা আলোচনা করব, তখন আমরা আলোচনা শেষে আমাদের আরও কিছু শব্দ যেগুলো রয়েছে, সেই শব্দগুলোর অর্থ আমি এগুলো লিখে দিয়েছি, সেগুলো তোমরা দেখে ভিডিওটা 3টে পর্বই ভালো করে দেখো, তাহলে তোমাদের ভিডিওটা দেখার পরে তারপরে তোমরা তোমাদের পাঠ্য বইটা পড়বে, দেখবে সেটা খুবই সহজ মনে হবে, এবং এখান থেকে যে সমস্ত ধরনের যাই প্রশ্ন আসুক না কেন তার উত্তর লেখাও তোমাদের কাছে খুবই সহজবোধ্য হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।